সুপ্রদর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, কেমন আছেন? আমরা আমাদের দৈনন্দিন বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলি এবং সমাধানের উপায় খুঁজি। আমাদের সাথে প্রতিদিনই উপস্থিত থাকেন আমাদের বিশেষজ্ঞ অতিথিরা। আজকেও আছেন আমাদের সাথে। আজকে যুক্ত হচ্ছেন অনলাইনে যুক্ত আছেন আমাদের সাথে ডাক্তার সাজ্জাদ হোসেন রাসেল, সহকারী অধ্যাপক অর্থোপেডিক বিভাগ, বিএসএমএমইউ। পরিচয় করে দিচ্ছি ডাক্তার সাজ্জাদ হোসেন রাসেলের সাথে। আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই, তিনি সহকারী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবং আছেন ডাক্তার মোহাম্মদ মাহমুদুল আমিন, কনসালটেন্ট, চকরিয়া ইউনিক হাসপাতাল। ডক্টর রাসেল, ডক্টর হাই এবং ডক্টর মাহমুদুল আমিন, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, কোমর ব্যথা এমন একটি সমস্যা যেটি আমাদেরকে আমাদেরকে প্রায় যে সমস্যাটা ভুগতে হয় এবং আমাদের মোট জনগোষ্ঠীর অধিকাংশ মানুষই জীবনে কোনো না কোনো সময় এই কোমর ব্যথায় ভুগে থাকেন। খুব সাধারণ কোমর ব্যথা থেকে অনেক জটিল কোমর ব্যথারও কিছু কারণ থাকতে পারে এই কোমর ব্যথার পেছনে। অনেক সময় দেখা যায় যে আমাদের বসা, আমাদের স্থূলতা বা আমাদের জীবনযাপনের বিভিন্ন পদ্ধতির ত্রুটির কারণে আমাদের কোমর ব্যথা হয়ে থাকে। আবার দেখা যায় অনেক জটিল কোনো অসুখের কারণে আমাদের কোমর ব্যথা হয়ে থাকতে পারে। আমরা অনেক সময় ভয় পেয়ে যাই, কোমর ব্যথা হলে আমরা মনে করি যে কিডনির কোনো সমস্যা হলো কিনা। তো এরকম অনেকগুলো বিষয় বা অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আমাদের সাথে আমাদের বিশেষজ্ঞ অতিথিরা যারা আছেন, নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর আমরা তাদের কাছ থেকে খুঁজবো এবং আশা করছি যে তারা আমাদেরকে এই প্রশ্নগুলির উত্তর দেবেন। প্রথমে আমি যাচ্ছি ডাক্তার সাজ্জাদ হোসেন রাসেলের কাছে। ডক্টর রাসেল, আমরা প্রথমে আপনার কাছে যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে যে কোমর ব্যথা কেন হয়? আচ্ছা, আসসালামু আলাইকুম। ডাক্তার গুলজার এবং নেক্সাস টিভিকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আচ্ছা, কোমর ব্যথা কেন হয়? কোমর ব্যথা এখন হচ্ছে যে আমরা যদি আমাদের ব্যাক সাইড বা স্পাইনটাকে যদি একটু ডিভিশন করি, যে আপার সাইড, মিডিল সাইড, লোয়ার সাইড, হ্যাঁ, যে আপার ব্যাক পেইন বা মিডিল সাইডে ব্যাক পেইন, হ্যাঁ, অথবা লোয়ার সাইডে ব্যাক পেইন। তো আমরা যেটা দেখতে পাই বেসিক্যালি আসলে লো ব্যাক পেইন বা লোয়ার সাইডে ব্যাক পেইনটাই মোস্ট কমন। তো এখন আমরা যদি দেখি যে এই ব্যাক সাইডের স্ট্রাকচার গুলোকে যদি আমরা একটু দেখি যে এখানে কি কি আছে। একটা স্পাইনে আপনার মাসেল, বোনস, লিগামেন্টস, হ্যাঁ, টেন্ডনস, এবং আমরা যদি দেখি যে স্পাইনের ভার্টিব্রাল ডিস্ক থাকে, হ্যাঁ, ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তো এই স্ট্রাকচার গুলোতে যখন কোনো প্রবলেম হয়, আইদার ট্রমাটিক অর নন ট্রমাটিক, হ্যাঁ, যে একটা আঘাত পাওয়ার পরে হইতে পারে অথবা আঘাত পাওয়ার মানে আঘাত ছাড়াও হতে পারে, হ্যাঁ। তো আমরা যদি এইভাবে ভাগ করে বলি যে একটা মাসেলে পেইন হলো, হ্যাঁ, মাসেলটাতে কি হয়? মাসেলটাতে স্পাজম হয় বা কন্ট্রাকশন, হ্যাঁ, তখন এটা ব্যাক পেইন আকারে দেখা যায়। তারপরে যদি বোনসে আসি, তো বোনসে কি হয় যে ট্রমা বা নন ট্রমা আমরা যদি ভাগ করে বলি, ট্রমা যে তার সে কোনো একটা আঘাত পাইলো, পড়ে গেল, বা কোনো একটা জিনিস উঠাতে যে ভারী কোনো একটা জিনিস উঠাতে যে তার পিছনে টান লাগলো, হ্যাঁ, এটা থেকে তার একটা ট্রমাটিক ফ্র্যাকচার হতে পারে। আর যদি আমরা দেখি যে ট্রমা ছাড়াও কিছু কজ আছে, যেমন বোনসে ডিজেনারেশন হয়, হ্যাঁ, এজিং প্রসেসেস, আস্তে আস্তে ডিজেনারেশন হয়, ডিজেনারেটিভ বোনস থেকে অনেক সময় পেইন হয়। তারপরে আরো কিছু স্ট্রাকচার যেমন লিগামেন্ট আছে, টেন্ডনস আছে, এগুলাতে স্ট্রেইন হইলেও ব্যাক পেইন হতে পারে, হ্যাঁ। তারপরে যেটা কমন আমরা পাই সেটা হচ্ছে যে বিটুইন ভার্টিব্রাল ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে, হ্যাঁ, ডিস্কে কি কি প্রবলেম হয়? হ্যাঁ, ডিস্কে অনেক সময় ডিজেনারেশন হয়, যে এজিং প্রসেসের কারণে ডিজেনারেশন হয়, অথবা সাডেন ট্রমা থেকে অনেক সময় ডিস্কটা প্রোলেপস হয়, যেটাকে আমরা পিএলআইডি বা প্রোলেপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তো এই কজগুলাই সাধারণত আমাদের কাছে কমনলি আসে, যে এই ব্যাক পেইন নিয়ে আসে, এবং এই কজগুলোই রোগীরা সাধারণত বলে। এটাই। থ্যাংক ইউ ডক্টর সাজ্জাদ। আমি একটু ডক্টর আব্দুল হাইয়ের কাছে যাচ্ছি। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে কোমর ব্যথার যে ট্রমাটিক কারণগুলোর কথা বললেন বা মেকানিক্যাল কারণগুলোর কথা বললেন, এছাড়াও আরও কিছু কিছু অসুখ আছে যে অসুখগুলোর উপসর্গ হিসেবে কোমর ব্যথা হতে পারে। আমরা যদি একটু আপনার কাছে একটু জানতে চাই যে আসলে কি কি রোগের উপসর্গ হিসেবে কোমর ব্যথা হতে পারে। এখানে আমি ধন্যবাদ আপনাকে। আমি সাজ্জাদের কথার কন্টিনিউশনে আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি। আমাদের এখানে যে স্পাইনে
অনেকগুলি জয়েন্ট আছে, ছোট ছোট জয়েন্ট গুলি। সো আমাদের যদি জেনারেলাইজ পুরো শরীরে যে জয়েন্ট রিলেটেড যেই ডিজিজ গুলি আছে, এগুলির পার্ট হিসেবেও আমাদের কোমর ব্যথা আসতে পারে। এই জন্য যখন আমাদের আহ, এই ছোট ছোট যে জয়েন্ট গুলি, সেই জয়েন্ট থেকে রিউমাটয়েড কারণ বা নন রিউমাটয়েড কারণ যে কোনো কারণে যদি হয়, এখান থেকে আসতে পারে। তাছাড়া আমাদের অনেক সময় রোগীদের কোমরের আশেপাশে যে অর্গানগুলি আছে, এটা রোগীরা সাধারণত এটাই বেশি ভাবনা চিন্তা করে যে কিডনি থেকে আসলো কিনা বা আদার্স কিছু আসলো কিনা। হ্যাঁ, এটা যদিও সেকেন্ডারি এবং একটু লেট কজ। তাছাড়া আমাদের সিস্টেমিক যে ডিজিজ এর মধ্যে আছে, যেমন টিবি হতে পারে। টিবি থেকেও, টিবির কারণেও কিন্তু আমাদের আর্লি স্টেজে ব্যাক পেইন হতে পারে। এভাবে অনেকগুলি কারণই আছে। আমাদের আসলে টোটাল হিস্ট্রিটা নিয়ে আমাদের কজটা বের করা লাগে। বা শরীরে বিভিন্ন জায়গার যে ক্যান্সার হয় সেই ক্যান্সারগুলোর মানে অ্যাডভান্স স্টেজে উপসর্গ হিসেবে কি কোমর ব্যথা হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে। আচ্ছা, ক্যান্সারের অ্যাডভান্স স্টেজ বলতে আমরা যেটা বলি মেটাস্টেসিস, জি, শরীরের বিভিন্ন জায়গায় যখন ছড়িয়ে পড়ে। ইটসেলফ মেরুদণ্ডের মাঝেও যে আমাদের মাল্টিপল মায়োলোমা যেটা আছে, মাল্টিপল মায়োলোমার রোগীদেরও আমাদের সেটাও একজন ক্যান্সার, তারও আমাদের কোমর ব্যথা হতে পারে। আর মেটাস্টেসিস তো আছে। তাছাড়া সাজ্জাদ ভাই আগেই বললেন যে আমাদের অস্টিওপোরোসিস বা ডিজেনারেটিভ ডিজিজ এসব আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। ডাক্তার মাহমুদুল আমিন, কনসালটেন্ট, চকরিয়া ইউনিক হাসপাতাল। ডক্টর আমিন, আমরা কাছে একটু আমরা জানতে চাই যে যখন একটা রোগী কোমর ব্যথা নিয়ে আপনাদের কাছে আসে, তখন আপনারা তাকে কিভাবে পরীক্ষা নিরীক্ষা করেন, কি কি ইনভেস্টিগেশন দেন, বা হাউ ইউ অ্যাপ্রোচ টু দি পেশেন্ট? জি, ধন্যবাদ। আহ, আমরা আসলে যেটা করি, প্রথমে পেশেন্ট যখন আসে কোমর ব্যথা নিয়ে, সেক্ষেত্রে আমরা পেশেন্টের কাছে হিস্ট্রিটা নেই, প্রপার হিস্ট্রিটা নিই যে তার কোমর যে ব্যথাটা হচ্ছে এটা কিভাবে শুরু হয়েছে। মানে কোনো ভারী জিনিস তুলতে যে কিনা, কোনো কারণে অ্যাক্সিডেন্টে ব্যথা পেয়েছে কিনা, নাকি হঠাৎ করে তার ঘুম থেকে ওঠার পরে ব্যথা। এই ধরনের প্রপার একটা হিস্ট্রি নিই। তারপরে পেশেন্টই আমাদেরকে একটা গাইডলাইন দেয় যে তার ব্যথাটা এভাবে শুরু হয়েছে। তো তারপরে যখন পেশেন্ট বলে যে তার আহ, কিছুদিন আগে হয়তো একটা বস্তা তুলেছিল, তারপর থেকে একটু একটু ব্যথা, তারপরে হঠাৎ করে 2 দিন থেকে ব্যথাটা বেশি। তো তারপরে আমরা তার প্রাইমারি যে চেক আপ গুলো করি, যে তার হচ্ছে আমরা প্রথমেই যেটা করি এক্স রে করি আর কি। এক্স রে করে দেখি যে তার যে লো ব্যাক পেইন বা ব্যাক পেইনের যে কারণটা বলছে সেটাতে কোনো স্প্যাজম বা কোনো কিছু আছে কিনা সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। এর সাথে আমরা একটু চেষ্টা করি দেখে নিতে যে তার কিডনিতে কোনো সমস্যা আছে কিনা। সেক্ষেত্রে আমরা অনেক সময় ক্রিয়েটিনিনটা করি, অথবা যদি দেখি যে তার কোমর ব্যথাটা পেটের দিকেও আসতেছে, তখন হয়তো আমরা একটা আল্ট্রাসাউন্ড দিয়ে করতে পারি, আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি যে রেনাল কোনো ডিজিজ, তার স্টোন টাইপের কিছু থাকতে পারে অনেক সময়, সেটা আছে কিনা। যদি সিভিয়ার পেইন হয় পায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে পা নাড়াতে পারছে না বা একটু পা উপরে উঠাইতে পারছে না, আমরা দেখি টেস্ট করে একটু চেম্বারে যে এসএলআর যেটা বলি আমরা, সেগুলোতে যদি তার একটু প্রবলেম মনে হয়, আমরা অনেক সময় এমআরআই পরীক্ষা দিয়ে থাকি। এমআরআই দিয়ে দেখতে পারি যে তার প্রোল্যাপস, যেটা বললেন স্যার কিছুক্ষণ আগে, পিএলআইডির ব্যাপারটা, সেটা আসলে এক্সক্লুড করা যায় যে পিএলআইডি থাকলে অনেক সময় যে প্রেশারটা তৈরি করে পিএলআইডির ক্ষেত্রে, সেরকম কোনো কিছু আছে কিনা সেগুলো আমরা আসলে ফাইন্ড আউট করি। আর ট্রমাটিক ক্ষেত্রে অনেক সময় হয়, যেমন আজকে একটা পেশেন্ট আসছিল, সে প্রায় 5 বছর আগে পড়ে গেছিলেন, একটু একটু কোমর ব্যথা হয়, কিন্তু কখনো সে ডাক্তার দেখায় নাই, আজকে হঠাৎ কোমর ব্যথা অনেক বেশি। তো সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে তাকে একটা লাম্বোস্যাক্রাল স্পাইনাল এক্সরে দিয়ে দেখলাম তার যে কোমরে যে L4 L5, সেটা মানে লিস্থেসিস বলে আমরা, স্পন্ডাইলোলিস্থেসিস যেটা, সেরকম লিস্থেসিস হয়ে আছে। L4টা L5 এর উপর থেকে সরে সামনে চলে আসছে, মিলিমিটার বা খুব বেশি হলে অল্প কিছু মিলিমিটার সরে গেছে। তো এইগুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেশেন্ট আনডায়াগনোস থাকে। ব্যথা কেন হচ্ছে, অনেক জায়গায় গাইনি ডাক্তার অনেক দেখাইছে, তার গাইনিতে বলছে ওভারিতে সিস্ট আছে, বা পিআইডি যেটা বলতে, সেরকম কি ডিজিজ গুলো অনেকগুলো ডায়াগনোসিস করে
অনেক রকম চিকিৎসা সে করেছে। আজকে যিনি আসছিলাম ওনাকে একজন গাইনোকোলজিস্ট রেফার করেছিলেন। আমরা এক্স রে করাতেই প্রথমে এরকম একটা ফাইন্ডিংস পেয়েছি। তো এইভাবে আচ্ছা আমরা আসলে পেশেন্টই হিস্ট্রিটা দেই আমাদেরকে, যে আমরা কোন লাইনে তার পরীক্ষা নিরীক্ষাগুলো করবো। আচ্ছা, সব রোগীরই কি মানে এমআরআই করার প্রয়োজন আছে কিনা? প্রায় দেখা যায় কোমরের ব্যথার রোগীদের রোগীরা আসে বলে যে আমরা একটা এমআরআই করে দেখতে চাই, বা অনেক সময় এটা অ্যাডভাইস করা হয়। এমআরআই আসলে কতটা জরুরি বা কাদের জন্য বেশি জরুরি, ডক্টর আমিন? জি, এমআরআইটা আসলে যারা ক্রনিক পেইন নিয়ে আসছে অথবা একটু এজটা একটু বেশি, আবার অ্যাবাভ 40 এজ, সেক্ষেত্রে কোমর ব্যথাটা 1 মাস 2 মাস 6 মাস এরকম অনেক সময় বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছে, অনেকগুলো এক্স রে করেছে, কিন্তু তার পেইন কোনোভাবেই কমতেছে না। ওষুধ খেলে ভালো থাকে, আবার কিছুদিন পরে ব্যথা আসে। তখন হয়তো আমরা সেক্ষেত্রে মানে শিওর হওয়ার জন্য এমআরআই পরীক্ষাটা করি। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় যদি ট্রমাটিক কেসে কোনো পেশেন্ট আছে যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে অথবা ছাদ থেকে পড়ে গিয়েছে, তখন হয়তো তার লোয়ার লিম্ব উইকনেস ডেভেলপ করেছে, সেই ক্ষেত্রে হয়তো কনফার্মেটরি হিসেবে একটা এমআরআই করা লাগে। তো মানে রুটিনলি সবাইকে আমরা পরীক্ষা করি না, প্রাইমারি ভাবে মানে আমরা এক্সরেটাই করি। তারপরে এক্সরে করে যদি তার ইমপ্রুভমেন্ট দেখি যে না, এক্সরে পরে চিকিৎসা দিয়েও ইমপ্রুভমেন্ট হচ্ছে না, আচ্ছা, অনেক ধন্যবাদ ডাক্তার সাজ্জাদ হোসেন রাসেল। আপনার কাছে আবার একটু আমরা যেতে চাই। সেটা হচ্ছে যে এই যে কোমর ব্যথার রোগীরা আপনাদের কাছে যখন আসে, পরীক্ষা নিরীক্ষা করেন, বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন দেওয়ার পরে সাধারণত আপনারা চিকিৎসাটা কিভাবে শুরু করেন বা কি ধরনের চিকিৎসা তাদেরকে অফার করেন? আচ্ছা, আমি ডাক্তার সাহেবের সাথে একটু একটা জিনিস অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের ইনভেস্টিগেশনে সাধারণত বাংলাদেশের ফিমেলদের ক্ষেত্রে একটা কমন কজ পাওয়া যায় ব্যাক পেইনে, যে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। হ্যাঁ, আচ্ছা, তখন কমনলি আমরা ইউরিনের রুটিন এক্সামিনেশন, যেটা ইউরিন আরই অনেক সময় দিয়ে দেই। আর এটা হচ্ছে যে এমআরআই বা এক্সরে এবং এমআরআই এর যে বেসিক একটা ডিফারেন্স হচ্ছে যে আমরা এক্সরেতে যে স্পাইনটা দেখতে পারি, তার কার্ভেচারটা দেখতে পারি, তার মাসেল স্পাজমটা দেখতে পারি, বাট আমরা কিন্তু যে ইন্টারভার্টিব্রাল ডিস্কগুলার যে ডিজিজ হয়, হ্যাঁ, অনেক সময় ডিস্কে বালজিং হয়, প্রোট্রুশন হয়, এক্সট্রুশন হয়, সিকুয়েস্ট্রেশন হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা এমআরআই ছাড়া বুঝতে পারি। হ্যাঁ, তো আমরা যখন পেশেন্টকে একটু ক্লিনিক্যাল এক্সামিনেশন করি বা হিস্ট্রি নেই, তখন কিন্তু পেশেন্ট বলে যে আমার ব্যাক পেইন এবং উইথ রেডিয়েশন বলে, হ্যাঁ, যে আমার ব্যাক পেইনটা নিচের দিকে, পায়ের নিচের দিকে নেমে যাচ্ছে। এটা হচ্ছে একটা। আর দুইটা হচ্ছে যে পায়ের নিচের দিকে নেমে যাচ্ছে এবং পা ভারী ভারী লাগতেছে। তো এই জিনিসগুলো যখন আমরা পেশেন্ট হিস্ট্রি পাই এবং ক্লিনিক্যাল এক্সামিন করে যখন দেখি যে তার স্ট্রেট লেগ রাইজিং টেস্ট, আমরা এসএলআর যেটা করি, এটাতে আমরা পজিটিভ পাই, তখন পেশেন্টটাকে কিন্তু আমরা এক্সরে পাশাপাশি এমআরআই দিই। এখন চিকিৎসা আমরা কিভাবে শুরু করব? চিকিৎসা আসলে প্রথমে আমরা তাকে কনজারভেটিভ বা সিমটোম্যাটিক যে ট্রিটমেন্টটা পেশেন্টের অ্যাকর্ডিং টু হিস্ট্রি, হ্যাঁ, পেশেন্টকে আমরা প্রপার হিস্ট্রি এবং আফটার ক্লিনিক্যাল এক্সামিনেশন করে, হ্যাঁ, যদি আমরা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কিছু করি এবং সেখানে আমরা যদি দেখতে পাই যে তার মোটামুটি একটা কারণ, যে আমরা মনে করলাম যে তার ব্যাক পেইন অ্যাকর্ডিং টু এজ হিস্ট্রি অনুযায়ী, তো আমরা তাকে প্রথমে কনজারভেটিভলি, যেটা আমরা বলি যে আপনি রেস্ট নেবেন কিছুদিন, তাকে আমরা রেস্ট দিতে পারি। হ্যাঁ, তাকে আমরা একটা সিম্পল একটা অ্যানালজেসিক দিতে পারি যে তার পেইনের জন্য। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে মাসেল কন্ট্রাকশন বা মাসেল স্পাজমের কারণে প্রচুর পেইন হয়, সেক্ষেত্রে আমরা তাকে একটা মাসেল রিল্যাক্সেন্ট দিয়ে রাখি। ডক্টর সাজ্জাদ, আপনাকে আমরা দেখি যে একটু ইন্টারাপ্ট করছি, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু দর্শকের একটু ফোনটা নিই। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। আসসালামু আলাইকুম, আমি হবিগঞ্জ জেলা মাধবপুর থেকে রহমত আলী বলছিলাম। জি, রহমত আলী সাহেব বলুন। জি স্যার, আমার আজকে প্রায় মনে হয় 15 দিন ধরে কোমর ব্যথা। তো আমি এক্সরে করাইছি, আচ্ছা, এরপরে আপনি আলট্রা করাইছি, এরপরে আপনার প্রস্রাব পরীক্ষা করাইছি। করানোর পরে ডাক্তার সাহেব বলতেছে যে এই প্রস্রাবে ইনফেকশন, ঠিক আছে। আচ্ছা, জি, আর পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না, তে আমাকে আপনার ওষুধ দিছে, বুঝছেন নি? জি জি, আপনার ক্লোন 05, আচ্ছা, আর একটা দিছে আপনার ফ্লেক্সিম
400। আচ্ছা আরেকটা দিছি আপনার ডেক্সিল্যান্ড 30। আচ্ছা আরেকটা দিছি আপনার হাই টু মাই 10। আচ্ছা এগুলা খাওয়ার পরে স্যার মনে করেন যে আমি একটু ভালো আছেন। এই কোমর ব্যথাটা একটু কমে, ঠিক আছে, কিন্তু এখন ব্যথাটা ছিল আপনার বাম সাইডে, এখন ব্যথাটা একটু হালকা আছে আপনার ডাইন সাইডে। আচ্ছা আর প্রস্রাবের যে সমস্যাটা এটা দূর হয় নাই, পায়খানাটা ক্লিয়ার হয় নাই স্যার। ওকে, আপনার প্রশ্নটি এখন একটু বলুন, আপনি কি জানতে চান আমাদের কাছ থেকে? যে প্রস্রাবটা একটু আটকে হয়। জি, প্রস্রাবটা একটু আটকে হয়। আপনার প্রশ্নটি বলুন, মানে আপনি কি জানতে চান আমাদের কাছে সেটি বলুন। আমি জানতে চাচ্ছি যে এটার কোন সমাধান আমি যাইতে চাইতেছি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার সাজ্জাদ হোসেন রাসেল। আমাদের এই সম্মানিত দর্শক যে সমস্যাটির কথা বললেন তার জন্য সমস্যা সমাধান কি হতে পারে? ওনাকে একটা জিনিস, জি জি, ওনাকে একটা জিনিস একটু জিজ্ঞেস করতে পারি যে ওনার পেইনটাকে রেডিয়েট করে কিনা, নিচের দিকে পায়ের দিকে যায় কিনা। হ্যাঁ, যদি এটা উনি এটা খুব একটা হিস্ট্রিতে বলেন নাই, তো উনি বারবার প্রস্রাবের ইনফেকশনের কথা বলতেছেন। আচ্ছা জি হ্যাঁ হ্যাঁ, প্রিয় দর্শক, আপনার কি ব্যথাটা নিচের দিকে যায় কিনা? জি না, তলপেটটা ব্যথা করে, শুধু তলপেটটা ব্যথা করে আর পেছনের দিকে ব্যথা। আর আপনার যে পেটের যে আপনার বাম সাইডটা আছে, এখানে একটা রগ আছে না, অ্যাপেন্ডিসাইটের মতন রগটা আছে আপনার, এই রগটা একটু ফুলে যায় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বড় পেটে একটু ফুলে যায়। পায়ে কোনো ব্যথা করে কিনা? দুই পায়ে ব্যথা হয়? দুই পায়ে কোনো ব্যথা নাম পায়ে কামড়ানি আছে। আচ্ছা আচ্ছা, আর এগুলো একটু কামড়া, ব্যথা নাই। তো জি আচ্ছা আচ্ছা, তো ওনার হিস্ট্রি থেকে যেটা মানে আমরা দেখলাম যে উনি প্রস্রাবের ইনফেকশনের কথা বারবার বলতেছিল। তো আমরা তাকে রুটিনলি একটা ইউরিন করে দেখতে পারি, আর একটা এক্সরে, স্পাইনের একটা এক্সরে করা যায়। তো উনি অলরেডি কিছু ওষুধ খেয়েছে, বললো যে ইমপ্রুভমেন্ট হয়েছে। তো পাশাপাশি আমরা একটু ইউরিন করে দেখতে পারি যে ওখানে পাস সেল কি পরিমাণ আছে। যদি পাস সেল থাকে সেক্ষেত্রে একটা কালচার সেন্সিটিভিটি টেস্ট করা যায়। হ্যাঁ, আর যেহেতু উনি রেডিয়েশনের হিস্ট্রি ওরকম দিচ্ছে না, বা উনি হয়তো যে এলাকায় আছে সেই এলাকাতে এমআরআইটা অ্যাভেলেবেল কিনা, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তাকে স্পাইনের একটা এমআরআই স্ক্রিনিং সহ একটা এমআরআই দেওয়া যায়। আর হচ্ছে যে আপনার ইউরিনারি করা যায়, করে তারপরে আমরা ফার্দার ইভালুয়েশন বা আফটার আমরা ইনভেস্টিগেশন গুলা পাওয়ার পরে তাকে ফার্দারলি একটা করা যায় আর কি। হ্যাঁ, ইভালুয়েশন করে যে আমরা তার এটা ইউরিন আরি অথবা লাম্বার স্পন্ডাইলোসিস বা পিএলআইডি, এই তিনটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থেকে আমরা একটা ডায়াগনোসিসে পৌঁছতে পারি। হ্যাঁ, পার্সোনাল বা কিছু ইনভেস্টিগেশন করার পরে। অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার সাজ্জাদ হোসেন রাসেল। আমরা এই বিষয় নিয়ে আবারও কথা বলবো। প্রিয় দর্শক, আশা করছি যে আপনি আপনার সমাধানটি বুঝতে পেরেছেন। ইউরিন ইনফেকশনের জন্য আসলে আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে, এছাড়া অন্য কোনো সমস্যা আছে কিনা বা যে সম্ভাব্য আর যে সমস্যাগুলো আছে সেগুলোর জন্য আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে। আপনি আপনার নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের একটু পরামর্শ নেবেন। প্রিয় দর্শক, আমরা এখানে একটি ছোট বিরতি নেব। বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো আমাদের এই আলোচনা। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের কেমন আছেন অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছিলাম আমাদের দৈনন্দিন জীবনের খুবই কমন একটি সমস্যা, সেটি হচ্ছে কোমর ব্যথা এবং কোমর ব্যথা নিয়েই। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের তিনজন বিশেষজ্ঞ অতিথি, ডাক্তার সাজ্জাদ হোসেন রাসেল, সহকারী অধ্যাপক বিএসএমএমইউ, ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই, সহকারী অধ্যাপক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ডাক্তার মোহাম্মদ মাহমুদুল আমিন, কনসালটেন্ট চক্রা ইউনিক হাসপাতাল। আমরা অনলাইনে তাদেরকে যুক্ত করেছি আমাদের সাথে। আমরা কথা বলছিলাম ডাক্তার সাজ্জাদ হোসেন রাসেলের সাথে। বিরতির আগে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা কোমর ব্যথার রোগীরা যখন আমাদের কাছে আসেন তখন আমরা তাদের জন্য আপনারা কী ধরনের চিকিৎসা অফার করেন। তো ডক্টর রাসেল, অনেকেই আছেন যারা অপারেশন বিষয়টাকে ভয় পান এবং তারা মনে করেন যে যখন আমরা একজন অর্থোপেডিক সার্জনের কাছে যাব তিনি হয়তো আমাদেরকে অপারেশনের কথা বলবেন। কোমর ব্যথায় আসলে কি অপারেশনের প্রয়োজন হয় কিনা, বা প্রয়োজন হলে সেটা কখন হয়, এই বিষয়টা যদি আমাদেরকে একটু পরিষ্কার করে বলতেন। আচ্ছা, হ্যাঁ, এটা কিছু ফোবিয়া বা ভীতি কাজ করে হয়তো, যে আসলে আমি যেটা বলতে চাই যে আমরা আসলে কোমর ব্যথায় প্রথমে বা রোগীর হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করার পরে
তাকে প্রাইমারি একটা ডায়াগনোসিস করার আমরা কিন্তু ফার্স্টে তাকে কনজারভেটিভ ট্রিটমেন্টই দিই, হ্যাঁ, কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই। জি তাকে একটা রেস্ট দিলাম, তাকে সিম্পল একটা মাসেল রিল্যাক্সেন্ট বা একটা এনার্জেটিক দিলাম, দিয়ে কিছুদিন পর আবার তাকে একটা ফলো আপে আসতে বললাম। সাথে কিছু ইনভেস্টিগেশন দিলাম, যে একটা এক্সরে, যদি তার রেডিয়েশন পেইন থাকে সেক্ষেত্রে আমরা একটা এমআরআই অনেক সময় দেই। হ্যাঁ, এটা হচ্ছে যে প্রাইমারি ট্রিটমেন্ট। আমরা তাকে এইভাবে 7 days or 15 days তাকে অবজার্ভ করি যে তার পেইনটা কতটুকু ইমপ্রুভ হলো। হ্যাঁ, এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একেবারেই পেশেন্ট অনেক সময় ট্রমা অথবা নন ট্রমাতে এরকম হয় যে অনেক সময় আপনার পেইন তার একেবারেই কমতেছে না। আমরা যে কনজারভেটিভ ট্রিটমেন্টটা দিয়েছি এটা অলরেডি ফেইলড। হ্যাঁ, তখন তখন তো তাকে আমরা স্পেসিফিক কিছু যেমন তার আমরা একটা এমআরআই করে যদি দেখি যে সাধারণত আমরা ডিস্কের যে প্রবলেম গুলোতে দেখি যে অনেক সময় তার সিভিয়ার পেইন হয়, পেশেন্টের সিভিয়ার পেইন, আমরা তাকে কোনোভাবেই পেইন কন্ট্রোল করতে পারছি না। এমআরআই তে দেখা গেল তার ডিস্কের সিকোয়েস্ট্রেটেড ডিস্ক হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের সার্জারিতে যেতে হয়। হ্যাঁ, সার্জারিতে যেতে হয়, বাট এটা প্রথমেই না, আমরা তাকে প্রথমে অবশ্যই কনজারভেটিভ দিব, এটা দিব, এটা দেওয়ার, এটা যখন ফেল হবে তখন আমরা তাকে স্পেসিফিক প্রবলেম অনুযায়ী স্পেসিফিক সার্জারি চিন্তা করি। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর সাজ্জাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। ফেরদৌস বলছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার ফেরদৌস, আপনি একটু দয়া করে আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের সাথে কথা বলুন। আচ্ছা আচ্ছা, আমি প্রশ্ন করতেছিলাম যে আমার শাশুড়ি বয়স 60, জি, তো ওনার কোমর হঠাৎ করে একটা কাজ করতে যায়, ওনার কোমরের টান লাগে আর কি। তারপর থেকে প্রচন্ড ব্যথা, উনি হাঁটতেও পারে না, কোনো কিছু করতে পারে না, এবং পরবর্তীতে আমরা ব্যথার ওষুধ দেওয়া হয়েছে, উনি একদিন কিন্তু কিছু হয় নাই। তারপর পরবর্তীতে ডাক্তার শহীদুল ইসলাম তাকে দেখাইছিলেন, ওনার প্রফেসর, তখন উনি এমআরআই এক্সরে সবকিছু করেছেন, তারপরে ব্লাড আপনার টেস্ট করছেন, এই যে আরি, তো ওগুলো টেস্ট করছেন। তো উনি তখন ওগুলা দেখে বলছে যে ওনার পেনটা আপনার কোমর থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত যায়। হ্যাঁ, তখন উনি বলছেন যে একটা অপারেশন করতে হবে, সেই অপারেশনে স্ক্রু দিয়ে নাকি অপারেশনটা করতে হবে। এখন এইটা অপারেশন ছাড়া কোনো মেডিসিন আছে কিনা, বা কোনো মেডিসিন দিয়ে এটা সমাধান করা যাবে নাকি অপারেশন করতেই হবে? অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু উত্তরটা জানতে চাইবো ডাক্তার মোহাম্মদ আব্দুল হাইয়ের কাছে। ধন্যবাদ। দর্শক, আপনি যেভাবে বললেন এটা হচ্ছে ওনার প্রথম থেকে যখন ব্যথাটা শুরু হচ্ছিল কোনো একটা ঘটনার পর থেকে, সে ঘটনার পর থেকে ব্যথাটা শুরু হচ্ছে, মানে সাডেন একটা স্ট্রেস ছিল, এবং এই স্ট্রেসের কারণে সাধারণত আমরা যে অন্যান্য অনেকগুলি কারণের মাঝে প্রোলাপস ডিস্ক যেটা পাই, এটা শুরুটা হয় এই ধরনের কোনো ভারী একটা কাজের পর থেকেই শুরু হয়, এবং তার ডেফিনেটলি রেডিয়েশন থাকে। এই রেডিয়েশনটা যেমন কি কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে তার স্পাইনাল নার্ভ যে আছে, নার্ভের কোনায় ডিস্কটা প্রেসার দেওয়ার কারণে এই ব্যথাটা হচ্ছে, এবং এই ব্যথাটা পায়ের দিক পর্যন্ত যাচ্ছে। এই কারণে স্বাভাবিকভাবেই আপনার ডক্টর উনি পরীক্ষা নিরীক্ষা করে যে অপারেশনের কথা বলছেন, আমরা সাধারণত অপারেশনটা করি যখন এই কারণটা খুঁজে বের করি প্রথম। সে কারণটাকে এলিমিনেট করার জন্য আমরা বিভিন্ন ভাবে যাই, যেটা ঔষধে যাবে তাকে ওষুধ দিই, যেটা লাইফস্টাইল মডিফিকেশন করলে ঠিক হবে তাকে লাইফস্টাইল মডিফিকেশন করে, যার জন্য অপারেশন দরকার। কিন্তু যেন হচ্ছে ডিস্কে কোনো একটা প্রেসার পড়ে আছে, ডিস্ক থেকে ফাইনাল নার্ভে প্রেসার পড়ে আছে, তাহলে সে প্রেসার মুক্ত না করা পর্যন্ত আসলে ব্যথা কমবে না। এই কারণেই হয়তোবা আপনার ডক্টর অপারেশনের কথা বলেছেন। সেখানে স্ক্রুর কথা যেহেতু বলছেন, তাহলে মোস্ট লাইকলি এখানে 2 থেকে 3টা লেভেলে হয়তোবা ডিস্ক প্রলাপস আছে, যেটা আমরা পিএলআইডি অপারেশন যখন করানো হচ্ছে তখন মাল্টিপল লেভেলে হলে তখন দেখা যায় অপারেশন করানোর পরে স্পাইনটা তখন দুর্বল হয়ে যায়, বা তার ওজন বহন করার ক্ষমতাটা কমে আসতে পারে। এই জন্য সাপোর্টিভ হিসেবে সেই পেডিকেল স্ক্রু দিয়ে এবং বার দিয়ে আমাদেরকে স্পাইনকে সাপোর্ট দিতে হচ্ছে। মেইন অপারেশনের সাথে
অ্যাডজাঙ্ক্ট হিসাবে এই স্ক্রুর বিষয়টা চলে আসছে। যেহেতু ওনার কস্টটা এমআরআই করার পরে পাওয়া গেছে হয়তোবা, এই জন্য অপারেশনের প্রশ্নটা আসলো। যদি এই কস্টটা এটা না হওয়া অন্য কিছু হতো তাহলে লাইফস্টাইল মডিফিকেশন সাথে কনজারভেটিভ মেডিসিন এভাবে করে আমরা আগানোর চেষ্টা করতাম। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর আব্দুল হাই। আমরা আশা করছি যে আমাদের দর্শক যে প্রশ্নটি করেছেন তিনি তার উত্তর পেয়েছেন। ডক্টর হাই, আপনি আপনার কাছে জানতে চাই, আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা আছে, বিশেষ করে নারীদের মধ্যে। তারা অনেক সময় অভিযোগ করেন যে তার কোমরে ব্যথাটা শুরু হয়েছে সিজারের সময়, যখন তার কোমরে ইনজেকশন দেওয়া হয়, অ্যানেস্থেশিয়ার ইনজেকশন দেওয়া হয়, এরপর থেকে তার এই ব্যথাটা শুরু হয়েছে এবং তিনি মনে করেন যে তার এই ব্যথার কারণ হচ্ছে অ্যানেস্থেশিয়ার ইনজেকশন সিজারের সময়কার। এই বিষয়টি বা এই ধারণাটি কতখানি সত্য, আপনি যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। আমি আরেকটু আগে থেকে শুরু করি। জি, আমরা আমাদের অর্থোপেডিক্সের বিভিন্ন ধরনের রোগ আছে যেটার সাথে কোনো ইনসিডেন্টের কোনো রিলেশন নেই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 95% ক্ষেত্রে পেশেন্টরা কিন্তু ওই দিনের পর থেকে বা ওই ঘটনার পর থেকে আমার হাতের কবজিতে ব্যথা, কনুইতে ব্যথা, কিন্তু আমরা ডেফিনেটলি জানি যে কি ওইটার সাথে এর কোনো সম্পর্ক নেই। ঠিক তেমনি আমাদের চেম্বারের পেশেন্ট যারা আছে, স্পেশালি আমাদের মায়েরা যারা আসেন, তাদের ক্ষেত্রে ইভেন আমি বলতে পারি যে অ্যারাউন্ড 99% ক্ষেত্রেই সবারই একটাই বলার থাকে যে ওই সিজারের পর থেকেই আমার কোমরের ব্যথা। এখানে সিজারিয়ান সেকশনের পরে, স্পাইনাল অ্যানেস্থেশিয়ার পরে কোমরের ব্যথা খুব সিভিয়ার কোনো কমপ্লিকেশন না হলে এটা সরাসরি হওয়ার বলতে গেলে সম্পর্কই নেই। হ্যাঁ, হতে পারে সেটা মানে স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়া রিলেটেড খুব সিভিয়ার কোনো কমপ্লিকেশন হলে, এবং সেই সিভিয়ার কমপ্লিকেশনের প্রেজেন্টেশন এত দেরিতে এবং এত অল্প নিয়ে হবে না। কিন্তু আমাদের এটা হিস্ট্রিটাকে রিলেট করার জন্য আমরা সবাই চেষ্টা করি, এটা আমাদের হিউম্যান নেচার যে কোনো একটা ঘটনাকে এটার সাথে রিলেট করার চেষ্টা করি, এবং সেই ক্ষেত্রে আমাদের সাধারণ বিলিফ যেটা, সেই বিলিফে সেই সিজারের পর থেকেই কোমরের ব্যথাটা চলে আসে। কিন্তু তিনি বেসিক্যালি ভুলে যান হয়তো যে ওনার যে কার্যক্রম, দৈনন্দিন কার্যক্রম যা ছিল এটার কারণে, অথবা ধীরে ধীরে ওনার আদার যে রোগগুলি ছিল, স্পেশালি আমাদের কিন্তু শারীরিক যে রিউমাটোলজিক্যাল অনেকগুলি রোগ আছে, যে রোগগুলি আমাদের যখন ডেলিভারির সময় বা প্রেগনেন্সির সময় এই রোগগুলি বেড়ে যায়। সেক্ষেত্রে আমার মায়েরা হয়তো বা প্রেগনেন্সি পিরিয়ডে এই জিনিসটাকে ওভারলুক করে যায়, যা তখন শুরু হয়েছিল কিন্তু সিজারের পর থেকে এটা কন্টিনিউশন থাকার কারণে এবং তখন লাইফস্টাইল চেঞ্জ প্রপারলি না হওয়ার কারণে ধীরে ধীরে দেখা যায় কি ব্যথাটা বাড়তে থাকে। এই কারণে সবাই আমরা সেই খুঁজতে খুঁজতে পিছনে গিয়ে সেই স্পাইনাল অ্যানেস্থেশিয়াটাকে কারণ হিসেবে চিন্তা করি, কিন্তু আসলে সরাসরি স্পাইনাল অ্যানেস্থেশিয়ার কারণ খুব কমই, এবং এভাবে প্রপারলি কাউন্সিলিং করে আমরা যদি কারণগুলি খুঁজে বের করি। এবং অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর আব্দুল হাই। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা একটু দর্শকের ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পাবনা থেকে আব্দুল রাজ্জাক বলতেছিলাম। জি জি জি, রাজ্জাক সাহেব, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিয়ে আমাদের সাথে কথা বলুন প্লিজ। যে আমার হচ্ছে খুব মাজার ব্যথা। হ্যাঁ, যে অনেকদিন ধরে আমার মাজার ব্যথা, আমি এক্সরে করেছিলাম, এমআরআই করেছি, অনেক রকম ওষুধ আমার কয়েকটা ডাক্তার দেখাইছি, ওনারা দিতে আমার মাজা ব্যথা কমতেছে না। ওষুধ খাইলে ব্যথাটা কমে, আবার কিছুদিন পর যদি না খায় আবার ব্যথাটা চলে আসে। ব্যথাটা আমার মাথার থেকে 5 দিকে নেমে আসে। তো এমআরআই যখন করাইছি ডাক্তার বলছে যে আপনার একটা ডিস্ক ফেটে গেছে। আচ্ছা, L5। আচ্ছা, তো ওনারা বলতেছে অপারেশন করতে। আচ্ছা, আমি এই ব্যাপারে হচ্ছে জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। জি, তো আপনি অপারেশনটা কতখানি কাছ থেকে মানে সাকসেসফুল করতে পারছেন বা কি রকম? আচ্ছা, মানে অপারেশন করে আপনি কতটুকু মুক্তি পেতে পারেন বা সম্ভাবনা কতটুকু? জি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রশ্নটির উত্তর আমরা জানতে চাইবো ডাক্তার মাহমুদুল আমিনের কাছ থেকে।
সমস্যা কি একটু জানতে পারি কিনা, এবং কি কাজ করে সেটা জানা যাবে কিনা? ডক্টর আমিন, আমরা একটু স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনি যদি আরেকবার একটু রিপিট করতেন কথাটা। যে আমি দর্শকের কথা জানতে চাচ্ছি যে আমার বয়সটা কত, বয়স কত? কি পেশার সাথে যুক্ত আছেন? উনি কি লাইনে আছেন নাকি? আচ্ছা, সমস্যা হচ্ছে। ডক্টর আব্দুল হাই, আপনি কি এই যে আমাদের যে দর্শক যে প্রশ্নটি করেছিলেন, আপনি কি তার ব্যাপারে কিছু বলতে পারেন কিনা আমাদেরকে? এখানে ধন্যবাদ। এখানে তো দর্শক যে আমাদেরকে ফোন করলেন, উনি যেভাবে বললেন জি। যে ডিস্ক ছুটে গেছে, হুম হুম এখানে আসলে উনি হয়তো ঠিক মেডিকেল টার্মে আমরা যেভাবে বুঝি এভাবে হয়তো উনি এক্সপ্লেন করতে পারেনি। হুম হুম কিন্তু ডিস্ক ছুটে গেছে বা ডিস্ক প্রলাপস হয়ে গেছে, এটা দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে আমাদের স্পন্ডাইলোলিস্থেসিস যেটা বলে, একটা মেরুদণ্ডের হাড্ডি একটা যে অ্যালাইনমেন্টে থাকে তার অ্যালাইনমেন্টটা সরে যাওয়া, এটা হওয়ার সম্ভাবনা আছে। অথবা ওনার ডিস্ক প্রলাপস যেটা হয়, কোনো একটা ভারী কাজের পরে ডিস্কটা পিছন দিকে সরে গিয়ে নার্ভকে প্রেসার দিচ্ছে। এই দুইটা কারণ যদি হয় তাহলে ডেফিনেটলি আমাদের যে অপারেশনের সিদ্ধান্তের কথা এসেছে, সে অপারেশন করলে আমাদের যে কারণে ওনার ব্যথাটা হচ্ছে, সেই প্রলাপস ডিস্ক অথবা স্পন্ডাইলোলিস্থেসিস, যে দুইটা কারণে দুইটাকে আমরা কারেকশন করতে পারছি। দুইটাকে আমরা যদি কারেকশন করতে পারলে তাহলে কিন্তু ডেফিনেটলি উনি ওনার সমস্যাগুলি থেকে সমাধানের দিকে আগাতে পারবেন। আমাদের মেইন রোগের চিকিৎসাটা হচ্ছে কি, কারণটা খুঁজে বের করতে হবে। ওনার যেহেতু রিমুভ করার মতো, সরিয়ে ফেলার মতো কোনো একটা কারণ পাওয়া যাচ্ছে, তাহলে সেই কারণটা আমরা যখন সরিয়ে দেব বা সেটা কারেক্ট করব, আমরা আশা করছি যে রোগী ওনার সমস্যার সমাধান খুঁজে পাবে। কিন্তু আমাদের যদি অনেক সময় দেখা যায় যে একই সাথে 2-3টা কারণ থাকে, আমরা এমআরআইতে ডিস্ক প্রলাপস থাকতে পাচ্ছি কিন্তু ওনার স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি মানে জয়েন্ট পেইন, সেক্ষেত্রে আমরা দেখা যায় কি পিএলআইডি অপারেশন করার পরও সেই পেশেন্ট খুশি হবেন না। কারণ হচ্ছে কি, ওনার তো মেইনলি ডিস্ক প্রলাপসটা আমরা হয়তো অপারেশন করে দিয়েছি, কিন্তু ওনার যে সিমটম যেই কারণে ছিল, সিমটমটা হয়তো বা ওনার ছিল স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি জয়েন্ট পেইনের কারণে। তাহলে কিন্তু আমরা ওনাকে অপারেশন করে সুখী করতে পারবো না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর আব্দুল হাই। আমরা প্রিয় দর্শক একটা ছোট্ট বিরতি নেব, আবারও বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো এই আলোচনায়। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের কেমন আছেন অনুষ্ঠানে। কেমন আছেন অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য বিষয়ক কথা বলি এবং আমাদের দৈনন্দিন জীবনের যে স্বাস্থ্য সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলছি কোমর ব্যথা নিয়ে। আমাদের সাথে আজকে যুক্ত আছেন ডাক্তার সাজ্জাদ হোসেন রাসেল, তিনি সহকারী অধ্যাপক বিএসএমএমইউ, এবং আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই, সহকারী অধ্যাপক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ডাক্তার মোহাম্মদ মাহমুদুল আমিন কনসালটেন্ট চকরিয়া ইউনিক হাসপাতাল। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে কোমর ব্যথা, যেটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই কমন একটি সমস্যা। আমরা ছিলাম ডাক্তার আব্দুল হাইয়ের সাথে কথা বলছিলাম, একটি রোগীর সমস্যা নিয়ে আমরা কথা বলেছি। তো আমরা একটু ডাক্তার মাহমুদুল আমিনের কাছে একটু যাব। ডাক্তার মাহমুদুল আমিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার মনে হয় ওনার কানেকশন একটু প্রবলেম হচ্ছে। আমরা ডক্টর সাজ্জাদ হোসেন রাসেলের কাছে যাচ্ছি। ডক্টর রাসেল, আমাদের কাছে যে রোগীরা আসেন তাদের মধ্যে কোমর ব্যথা নিয়ে একটা বড় অংশ আসে যাদের আসলে স্থূলতা বা ওবেসিটি আছে। ওবেসিটির সাথে কোমরের ব্যথার কি সমস্যা, মানে কি সংযোগটা কি, সেটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন আপনি। ওবেসিটির সাথে কোমর ব্যথার কিছু রিলেশন আছে। হ্যাঁ, তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে প্র্যাকটিস করি, আমরা তো দেখতে পাই যে অনেক ওবেস পেশেন্ট আসে, আমরা তাকে ওয়েট চেক করি। হ্যাঁ, তো
তো ওবেসিটির সাথে স্পেসিফিক কিছু আমরা কোমর ব্যথার কজগুলোর ক্ষেত্রে আমরা এর আগে বলেছি যে বোনস এর প্রবলেম, লিগামেন্টস এর প্রবলেম, টেন্ডনস এর প্রবলেম বা ইন্টারভার্টিব্রাল ডিস্কের প্রবলেম, এবং মাসেলের স্পাজম। এই যে এই কারণগুলো যারা ওবেস, বা যাদের ওয়েট একটু বেশি, তাদের ক্ষেত্রে এই কারণগুলো একটু বেশি অ্যাগ্রাভেট করে। যেমন আমরা যদি দেখি যে একটা পেশেন্টের, স্পেশালি ফিমেল পেশেন্ট যাদের ওয়েট অনেক বেশি থাকে, তাদের কিছু স্পেসিফিক প্রেশার পড়ে, যেমন স্পাইনের ডিস্কের উপর প্রেশার পড়লে কি হয় যে একটা ডিস্ক প্রেশার পড়লে তার সেটা সরে যায়, বা একটু যখন সরে যায় তখন দেখা যায় তার পেইনটা হইলো। তারপরে স্পেসিফিক আরো কিছু কারণ আছে, যেমন একটা ফ্যাট, আমরা জানি যে ফ্যাট সেল গুলো ইনফ্ল্যামেটরি মিডিয়েটর গুলো রিলিজ করে, তো সেই ক্ষেত্রেও এই ইনফ্লামেশনের কারণে কিন্তু পেইন বাড়ে। তাহলে ওবেসিটির সাথে স্পেসিফিক পেইনের যে রিলেশন, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে তার ইনফ্ল্যামেটরি ইয়েগুলো রিলিজ হইলো, তাতে পেইন বেড়েছে। আরেকটা হচ্ছে যে স্পেসিফিক জয়েন্ট গুলো, স্পেসিফিক ডিস্ক গুলো এবং স্পেসিফিক মাসেল গুলোর উপর প্রেশার বাড়ে, যার কারণে পেইন বাড়ে। তো আমরা যাদের ওবেস বা ওয়েট একটু বেশি, তাদেরকে অবশ্যই এবং 3 স্টার দিয়ে প্রথমে লিখি যে ওজন কমাবেন। এটা একটা ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট, পার্ট অফ ট্রিটমেন্ট। তাই ওজন কমাইতেই হবে, মাস্ট। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর আব্দুল হাই, আপনার কাছে একটু যাই আমরা। আমাদের এখন যে লাইফস্টাইল, আমাদের ছেলেমেয়েরা প্রচুর ফাস্ট ফুড খায়, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সুযোগ কম, আমরা সেডেন্টারি লাইফস্টাইল, আমরা এখন যে লাইফস্টাইলটা আছি সেটা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ আমাদের অধিকাংশ মানুষই কিন্তু আমরা তেমন একটা শারীরিক পরিশ্রম করি না। এই সময়ে আমাদের যে বর্তমান যে জীবন ব্যবস্থা, সেখানে কোমর ব্যথার ঝুঁকিটা কতটুকু? ধন্যবাদ ডক্টর গুলজার সেন। আর আমাদের বর্তমান লাইফস্টাইলটা আমরা যতটা মডার্ন হচ্ছি, ততটাই বলতে গেলে কিছুটা অস্বাস্থ্যকর পরিবেশ পরিস্থিতির দিকে আগাচ্ছি। আমাদের জীবনধারাটাও ধীরে ধীরে অস্বাস্থ্যকর মুভমেন্টের দিকে আগাচ্ছি। খাওয়া দাওয়ার পছন্দ তাও সেম। আমরা এখন কাজকর্মের ক্ষেত্রে দেখা যায় যে শারীরিক কোনো মুভমেন্ট ছাড়াই সবকিছু করতে পারি। ইভেন আমাদের ফুটবল খেলতে ইচ্ছে করলেও আমরা বসে বসে মোবাইলে বা ল্যাপটপে আমাদের ফুটবল খেলা হয়ে যাচ্ছে, হাত পা ছোড়াছুড়ি কিন্তু দরকার পড়ছে না। এভাবে আমাদের পড়াশোনা, কাজকর্ম, অফিস ওয়ার্ক, ম্যাক্সিমাম অফিসও হোম অফিস। তাহলে কি হচ্ছে, আমরা সার্বক্ষণিক পুরোটা সময় চেয়ার টেবিল বসে থাকা, অথবা আরেকটু আয়েসি ভঙ্গিতে বিছানাতে আঁকা বাঁকা হয়ে হেলান দিয়ে বাকি কাজগুলি করা। এক্ষেত্রে দেখা যায় কি আমাদের মেরুদণ্ডের উপরে প্রেশারটা অনেক অনেক বেশি পড়ে। সাথে সাথে আমাদের দৈনন্দিন কায়িক পরিশ্রমের অভাবে আমাদের দেখা যাচ্ছে আমাদের যে মাসেল বিল্ড আপ থাকা, মাসেলের স্ট্রেংথ থাকা, আমাদের জয়েন্টগুলির স্টেবিলিটি, জয়েন্টগুলির ফিজিবিলিটি এবং ফ্লেক্সিবিলিটি সবকিছুই আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলি। এইসব কারণে আমাদের দেখা যাচ্ছে এই কোমরের ব্যথার যে কারণগুলি যা না হওয়ার কথা, তাই আবার কি বেশি হচ্ছে। ঠিক আছে, এই কারণে আমাদের বর্তমান লাইফস্টাইল এবং আমাদের কাজকর্মের ডিজাইন, চলাফেরা, এটা চেঞ্জ করাটা খুব জরুরি। অনেক ধন্যবাদ আপনাকে। সেক্ষেত্রে কি আমাদের শারীরিক পরিশ্রম বাড়াতে হবে বা ব্যায়াম করতে হবে, এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা পরামর্শ দিয়ে থাকেন রোগীদের ক্ষেত্রে। ডক্টর মাহমুদুল আমিনের কাছে আবার একটু আমরা যাওয়ার চেষ্টা করি, যদি আমরা তার সংযোগটি ভালোভাবে পাই আর কি। ডক্টর মাহমুদুল আমিন কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি জি, এবার আপনার সাউন্ডটা খুব ক্লিয়ার আসছে। আচ্ছা, কোমর ব্যথার কোনো আধুনিক চিকিৎসা আছে কিনা? মানে যেটা তো হচ্ছে যে আপনারা কিছু ওষুধ, ব্যথার ওষুধ দিচ্ছেন, কিছু এক্সারসাইজ বা এবং ক্ষেত্র বিশেষে আমরা অপারেশনের কথা বলছি। আধুনিক কোনো চিকিৎসা আছে কিনা? অনেক সময় আমরা দেখতে পাই যে বিশেষ কোনো ইনজেকশন দিয়ে বা অন্য কোনো উপায়ে পেইন স্পেশালিস্ট যারা আছেন তারা বিভিন্নভাবে এই কোমর ব্যথাগুলো, এপিডুরাল ইনজেকশন বা এরকম আরও কিছু, তো কোমর ব্যথার আধুনিক কোনো সমাধান আছে কিনা? হ্যাঁ, বর্তমানে এখন আমরা দেখি তাদের
আমাদের senior স্যাররা আছেন, তারা ক্ষেত্রে ইন্টারলেশনাল স্টেরয়েড ইনজেকশন ব্যবহার করে থাকি অনেক সময়। স্যারদেরকে দেখছি আমরা যে ওই PLID অথবা অনেক সময় এখন নিউরো সার্জারি যারা আছেন ওনারাও ব্যবহার করেন, ফিজিক্যাল মেডিসিনের স্যাররা আছেন ওনারাও বেশি এটাতে আগ্রহী PRP অথবা ইন্টারন্যাশনাল স্টেরয়েড এগুলো সেক্ষেত্রে আমি কিন্তু পাই যে স্যারদেরকে দেখিয়েছিলেন, স্যারা দিয়েছেন, সেক্ষেত্রে অনেক সময় স্যাক্রোআইলাইটিস যেটা আছে, স্যাক্রোআইলাইটিসের ক্ষেত্রে পেশেন্ট পায়, তাকে ইনজেকশন দেওয়া হয়েছে। আচ্ছা, ডক্টর আমিন, আপনাকে আমরা আসলে খুব পরিষ্কার শুনতে পাচ্ছি। আমি আবার ডক্টর সাজ্জাদ হোসেন রাসেলের কাছে যাচ্ছি। লেজার ট্রিটমেন্ট, তারপরে হচ্ছে যে এই ধরনের আরও কিছু নতুন নতুন চিকিৎসা পদ্ধতির কথা আমরা শুনছি, PRP, লেজার ট্রিটমেন্ট, কোমর ব্যথার চিকিৎসায় এই ট্রিটমেন্টগুলো কতটা কার্যকর ডক্টর সাজ্জাদ? আচ্ছা, একটা হচ্ছে যে আমরা ট্রিটমেন্টে দুইটা পার্টে ভাগ করতে পারি। হ্যাঁ, যে একটা হচ্ছে যে আমরা তাকে পেশেন্টটাকে সিমটোমেটিক বা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিচ্ছি, সার্জারি করছি না, তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিচ্ছি। এখন এই ট্রিটমেন্ট কনজারভেটিভের মধ্যে অনেকগুলো পার্ট আছে। আমরা তো গ্রাজুয়ালি তাকে প্রথমেই শুরুতেই আমি যদি তাকে একটা ইনজেকশনের কথা বলি বা একটা PRP আপনি যেটা বললেন বা লেজার এগুলা বলি, তো পেশেন্ট এটাকে রিফিউজ করতে পারে বা বলতে পারে যে ডাক্তার সাহেব কেন আমাকে এটা প্রথমেই বলছে, কারণ এখানে কিছু এক্সপেন্সের ব্যাপার আছে, কিছু খরচের ব্যাপার আছে। তো আমরা তো শুরুতে যে তাকে রেস্ট দিলাম, অ্যানালজেসিক দিলাম, মাসেল রিল্যাক্সেন্ট দিলাম, এভাবে তাকে আমরা কিছু ফলো আপ করলাম। ফলো আপে দেখলাম যে না, তার পেইন ইমপ্রুভ হচ্ছে না, বা তার রেডিয়েটিং পেইন হচ্ছে, বা মাল্টিপল জয়েন্টে পেইন হচ্ছে, অথবা আমরা স্পেসিফিক জয়েন্ট গুলো যদি চিন্তা করি, ধরেন নি সোয়েলিং আছে, তার হিউজ সোয়েলিং, বা শোল্ডারে অনেক সময় অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার হয়। তো এই সমস্ত স্পেসিফিক ক্ষেত্রে আমরা কিছু ওষুধের পাশাপাশি ইন্টারলেশনাল স্টেরয়েড বা ইন্টারআর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন দিই, যেগুলো খুব ভালো কাজ করে। শোল্ডারে আমরা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস দিই, বা নি জয়েন্টে যার হিউজ সোয়েলিং আছে ওখানে দিই। আবার অনেক সময় দেখা যায় যে আপনার যে ডিজিজটার কথা আমরা বললাম যে PLID উইথ রেডিয়েশন, সেই ক্ষেত্রে আমরা যখন পেশেন্টকে বলি যে সার্জারি কথা, অনেকে সার্জারি করতে চায় না, বা তার এজ পারমিট করে না, বা তার অন্যান্য বা তার আদার হেলথ স্ট্যাটাসটা তাকে পারমিট করে না সার্জারি করতে, তখন আমরা তাকে কিছু স্পেসিফিক আপনি যে ট্রিটমেন্ট গুলোর কথা বললেন সেগুলো বলি। আমরা তাকে ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশনের কথা অনেক সময় বলি, যে এগুলো হচ্ছে যে সার্জারি যারা করতে চায় না তার বিকল্প হিসাবে এগুলো দেওয়া যায়। এখন রিসেন্টলি PRP বা লেজার এগুলো আসছে। এগুলো হচ্ছে যে আমরা পেশেন্টকে কিছুদিন কনজারভেটিভ ট্রাই করার পরে যে পেশেন্টটা একেবারেই সার্জারি করতে চায় না, তাদের ক্ষেত্রে আমরা এগুলো অ্যাপ্লাই করি। অনেক সময় খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। রেজাল্ট যে ভালো পাওয়া যায় না তা না, খুব ভালো রেজাল্ট। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ওভারঅল আমরা যদি রোগীদেরকে একটু স্বাস্থ্যকর জীবনযাপনের কথা বলি বা একটা পরামর্শ দিই তার ব্যথার জন্য, তা আমরা কি কি পরামর্শ তাদেরকে দিতে পারি ডক্টর সাজ্জাদ? হ্যাঁ, এটা হচ্ছে যে স্যার যেটা বললেন যে হেলদি লাইফস্টাইল, বা লাইফস্টাইল মডিফিকেশন, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আমরা তো দেখলাম যে এর আগে আলোচনায় দেখলাম যে আপনার ওবেসিটির সাথে একটা পেইনের একটা রিলেশন আছে। তো তাকে তো ডেফিনেটলি তাকে ওয়েট কমাইতে হবে, যে ওবেস তাকে ওয়েট কমাইতে হবে। তো ওয়েট কমাইতে হলে তাকে তো একটা ডিসিপ্লিন লাইফে যেতে হবে। ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ, আমরা যদি এই তিনটাকে করি তাহলে ডেফিনেটলি তাকে একটা ডিসিপ্লিন লাইফে যেতে হবে। ট্রিটমেন্টের পাশাপাশি তাকে একটা লাইফস্টাইল, স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে। আমাদের সময় আসলে লাইফস্টাইল মডিফিকেশনের একটা বিশাল ইমপ্যাক্ট আছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদের সময় আসলে নির্ধারিত সময় শেষ, আমাদের আলোচনাটা এখানে শেষ করতে হচ্ছে। তবে অত্যন্ত ফলপ্রসূ এবং চমৎকার আলোচনা হয়েছে, এবং খুবই কমন একটি সমস্যা যেটি আমাদের দৈনন্দিন জীবনে আমরা ফেস করে থাকি, সেই বিষয়টি আপনারা খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আপনাদের মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কোমর ব্যথা নিয়ে কিছু তথ্য দেওয়ার জন্য এবং সমাধানের পথগুলো বলবার জন্য। আশা করছি আপনারা উপভোগ করেছেন অনুষ্ঠানটি। আগামী পর্বের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি।